আজকে আমরা শুরু করছি ক্লাস 7-এর আমাদের পৃথিবী বিষয়টি। এই ভূগোল বিষয়টাতে তোমাদের প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। আজকে আমরা শুরু করব আঞ্চলিক ভূগোলের শুরুর থেকে। আঞ্চলিক ভূগোল আমরা যখনই পড়তে চাই তখনই আমাদের প্রথমে যেটা জানতে হয় সেটা হলো মহাদেশ এবং মহাসাগর। আমাদের পৃথিবীতে মোট মহাদেশের সংখ্যা কটি? মোট মহাদেশের সংখ্যা হলো 7টি। এবং মোট মহাসাগর কটি রয়েছে? মোট মহাসাগর রয়েছে 5টি। এই 7টি মহাদেশের আজকে আমরা যেটা পড়ব সেটা হলো এশিয়া মহাদেশের। 7টি মহাদেশ কি কি এবং 5টি মহাসাগর কি কি সেগুলো নিশ্চয়ই তোমরা আগের ক্লাসে সবই পড়ে এসছো। 7টি মহাদেশ হলো এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা এবং ওশিয়ানিয়া। এই 7টি মহাদেশের মধ্যে আজকে আমরা শুরু করব এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ দেখো, এখানে যে ছবিটা দেওয়া রয়েছে এই ছবির মধ্যে, ছবিটা কি? এটা আসলে আমাদের একটা পৃথিবীর প্রতিরূপটা দেওয়া রয়েছে, যেটাকে আমরা গ্লোব বলে থাকি। তো গ্লোবের যে জায়গাটা এশিয়া মহাদেশ সেটা সবুজ রং করে দেওয়া রয়েছে, এটা হলো এশিয়া মহাদেশ। প্রথমে এশিয়া মহাদেশের বেশ কিছু নির্দিষ্ট জায়গা রয়েছে, সেই স্থানগুলো সম্পর্কে আমরা একটু পরিচিত হয়ে নেব। প্রথমে যেটা আছে দেখো, পামির মালভূমি। পামির মালভূমিকে কি বলা হয়? পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ। দ্বিতীয় নম্বরে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট কি? মাউন্ট এভারেস্ট হলো স্থলভাগের উচ্চতম শৃঙ্গ। এটা কিন্তু শুধু এশিয়া মহাদেশের নয়, এটা সারা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট। কোন পর্বতের? এটা হলো হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, এবং এর উচ্চতা 8,848 মিটার। আর এটা কোন দেশে অবস্থিত? এটা নেপালে অবস্থিত। 3 নম্বরে দেখো গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, যেটা হলো বৃহত্তম বদ্বীপ সমভূমি। তারপর রয়েছে কাস্পিয়ান সাগর, এটা হলো বৃহত্তম হ্রদ। এরপর রয়েছে পৃথিবীর বৃহত্তম বনভূমি, এটা হলো তৈগা। পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম হলো তৈগা, এটা সরলবর্গীয় বৃক্ষের বনভূমি। আর কি কি রয়েছে এখানে? লবণাক্ত হ্রদ মরুসাগর, যেটা স্থলভাগের নিম্নতম অংশ। আর তাছাড়া যেহেতু এই মহাদেশ অনেকটা জায়গা জুড়ে অবস্থিত, তাই এখানে বসবাসকারী মানুষের সংখ্যাও অনেক বেশি। সারা পৃথিবীর প্রায় 60% মানুষ এখানে বসবাস করে। তাহলে এগুলো হলো বেশ কিছু পয়েন্ট এশিয়া মহাদেশ সম্পর্কে, যেগুলো আমাদের মনে রাখার মতো। প্রথমে কি? পামির মালভূমি রয়েছে, যেটাকে বলা হয় পৃথিবীর ছাদ। দ্বিতীয়, মাউন্ট এভারেস্ট, স্থলভাগের উচ্চতম অংশ। 3 নম্বর, বৃহত্তম বদ্বীপ সমভূমি গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। 4 নম্বরে বৃহত্তম হ্রদ, যার নাম হলো কাস্পিয়ান সাগর। 5 নম্বরে হলো পৃথিবীর বৃহত্তম বনভূমি, যার নাম তৈগা। তারপরে রয়েছে লবণাক্ত হ্রদ মরুসাগর, যেটা স্থলভাগের নিম্নতম অংশ। আর এখানে 60% মানুষ বসবাস করে। সারা পৃথিবীর 60% মানুষ শুধুমাত্র এশিয়া মহাদেশেই বসবাস করে। এবার আমরা আসবো, প্রথমে আমরা এশিয়া মহাদেশের কিছু সাধারণ বর্ণনা জেনে নেব, যে এখানে এর আয়তন কত, এটার অবস্থান কোথায়, এর সীমানা কতখানি। দেখো, এটার আয়তন দেওয়া রয়েছে এতটা বর্গ কিলোমিটার জুড়ে এশিয়া মহাদেশ বিস্তৃত রয়েছে। আর এটার অবস্থান যখনই আমরা জানতে চাই তখন আমাদের কী কী হয়? অক্ষাংশ আর দ্রাঘিমা জানতে হয়। তাই এত ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 77 ডিগ্রি 44 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত, আবার 170 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 26 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত এটা এর অবস্থান। যেটা জানতে হবে, যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো সীমা। এর সীমানা কতখানি? এর সীমানা হলো পূর্ব দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর, পশ্চিম দিকে রয়েছে ভূমধ্যসাগর। এটা তোমরা একটু মানচিত্র দেখলে খুব সুবিধে হবে তোমাদের। দেখো, এখানে রয়েছে একটা মানচিত্র। এটা হলো আমাদের এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশের সবসময় ডান দিকটা হয় পূর্ব দিক
এদিকটা হবে পশ্চিম দিক, আর ওপরের দিকটা হয় উত্তর, আর নিচের দিকটা হয় দক্ষিণ। আমাদের বইতে সবসময় যখনই আমরা মানচিত্র দেখব আমাদের দিকগুলো কিন্তু এইরকমভাবেই ভাগ করে নিতে হবে। এদিকটা হয় পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এবার পূর্ব দিকে কি রয়েছে দেখো, এখানে জলভাগ বলতে জলভাগ রয়েছে এখানে প্রশান্ত মহাসাগর, তাহলে পূর্ব দিকে পেলাম প্রশান্ত মহাসাগর। পশ্চিম দিকে কি রয়েছে দেখো, পশ্চিম দিকে রয়েছে ভূমধ্য সাগর, তাছাড়াও এখানে আরেকটা রয়েছে কাস্পিয়ান সাগর, আবার কৃষ্ণ সাগর। তা এগুলো কোথায় রয়েছে, এগুলো রয়েছে পশ্চিম দিকে। তাছাড়া উত্তর দিকে কি আছে, উত্তর দিকে দেখো, উত্তর দিকে রয়েছে সুমেরু মহাসাগর, আর দক্ষিণ দিকে আছে, দক্ষিণ দিকে এই পোর্শনটায় আছে ভারত মহাসাগর। বঙ্গোপসাগর, আরব সাগর এগুলো রয়েছে, কিন্তু এগুলো সবাই কোথায় মিশেছে, সবাই এটা ভারত মহাসাগরে গিয়ে মিশেছে। তার দক্ষিণ দিকে কি পেলাম, ভারত মহাসাগর। তাহলে এবার আমরা এখানে সীমানাটা পড়তে গেলে আমাদের সুবিধে হবে। দেখো, পূর্ব দিকে ছিল প্রশান্ত মহাসাগর, পশ্চিম দিকে ছিল ভূমধ্য সাগর, কাস্পিয়ান সাগর, উত্তরে আছে সুমেরু মহাসাগর, আর দক্ষিণে আছে ভারত মহাসাগর। এই জিনিসটা আমাদের একটু ভালো করে বুঝে নিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে এশিয়া আর ইউরোপ। এশিয়া আর ইউরোপ দেখো একদম লাগোয়া। এশিয়া, এটা হলো আমাদের এশিয়া মহাদেশ, আর এই দিকে এই পোর্শনটা হলো আমাদের ইউরোপ মহাদেশ। মাঝখানে কিন্তু বিশাল কোনো জলভাগ বা সেরকম কোনো নদী নেই, তাই এদের এই এশিয়া আর ইউরোপকে মোটামুটি একটা অখণ্ড ভূমিরূপ হিসেবে ধরে নেওয়া যেতে পারে। এই এশিয়া এবং ইউরোপ, এই অখণ্ড যে ভূভাগটা, এই ভূভাগটাকে বলা হয় ইউরেশিয়া। এশিয়া এবং ইউরোপ দুটো মহাদেশকে একসঙ্গে বলা হয় ইউরেশিয়া। এটা একটি অখণ্ড স্থলভাগের অংশ। আর এশিয়া আর ইউরোপের মাঝে কি কি রয়েছে, ইউরাল পর্বত আর ইউরাল নদী রয়েছে, যেহেতু এগুলো খুব বেশি বড় অংশ নিয়ে তো নদীটা বয়ে যায়নি বা পর্বতটাও বিশাল কোনো জায়গা জুড়ে দখল করেনি, সেই জন্য আমরা ইউরোপ এবং এশিয়াকে একটা অখণ্ড স্থলভাগ হিসেবে ধরে নিতে পারি, এবং সেই জন্য এদের এই অখণ্ড স্থলভাগটাকে বলা হয় ইউরেশিয়া। তাছাড়া এশিয়ার পাশেও দেখো এখানে আফ্রিকা মহাদেশও রয়েছে। তাহলে আফ্রিকা মহাদেশের সঙ্গে এশিয়া মহাদেশকে কিভাবে ভাগ করা হয়েছে, এদেরকে ভাগ করা হয়েছে মাঝখানে লোহিত সাগর দিয়ে। লোহিত সাগর, আর এখানে একটা খাল আছে, এখানে খালটার নাম হলো সুয়েজ খাল। তাহলে লোহিত সাগর আর সুয়েজ খাল দিয়ে আফ্রিকার সঙ্গে এশিয়াকে ভাগ করা হয়েছে, আর ইউরোপের সঙ্গে এশিয়াকে ভাগ করা হয়েছে ইউরাল পর্বত এবং ওই পর্বত থেকে আসা ইউরাল নদী দিয়ে। তাহলে এশিয়া এবং আফ্রিকাকে কী কী দ্বারা ভাগ করা হয়েছে এবং এশিয়া এবং ইউরোপকে কী কী দ্বারা ভাগ করা হয়েছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাছাড়া এখানে দেশের সংখ্যা রয়েছে মোট 48টি, এবং এখানে কিছু বিখ্যাত শহর রয়েছে, দিল্লি, মুম্বাই, বেজিং, সিঙ্গাপুর, ব্যাংকক, এরকম অনেক বিখ্যাত শহর এই মহাদেশের মধ্যে রয়েছে। এবার আমরা চলে আসব এশিয়াকে কি বলা হয়। এশিয়াকে বলা হয় চরম বৈশিষ্ট্যের মহাদেশ। কেন বলা হয়, কারণ এশিয়া মহাদেশ সারা পৃথিবীর যতখানি স্থলভাগ রয়েছে সেই স্থলভাগের 3 ভাগের 1 ভাগ জুড়ে রয়েছে এশিয়া মহাদেশ। তাছাড়াও 4খানা ইউরোপ অথবা 1.5খানা আফ্রিকাকে যদি একসঙ্গে নিয়ে নেওয়া হয় তাহলে আমরা কি পাবো, একটা এশিয়া মহাদেশ পাবো। আরেকটা জিনিস হয়, এখানে এটা এতটাই বিস্তৃত এশিয়া মহাদেশ যে পশ্চিম দিকে যখন সূর্য ওঠে পূর্ব দিকে তখন সূর্যাস্তের সময় হয়ে যায়। তাছাড়াও আর কি কি আছে, এখানে সুউচ্চ পর্বতশ্রেণী রয়েছে, অনেক বড় বড় মালভূমি রয়েছে, বিস্তীর্ণ এলাকা জুড়ে সমভূমি রয়েছে, আরও কিছু উর্বর নদী উপত্যকাও রয়েছে। এই এত ধরনের বৈশিষ্ট্য কিন্তু যেগুলো অন্য কোনো মহাদেশে নেই, সেই জন্য এই মহাদেশকে কি বলা হয়, চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। তাহলে কি কি পড়লাম, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়, এবং কেন বলা হয় 4টে কারণ মনে রাখতে হবে, 4টে পয়েন্ট করে তোমরা লিখবে। 1 নম্বর হচ্ছে স্থলভাগের 3 ভাগের 1 ভাগ জুড়ে রয়েছে, এটা বৃহত্তম এবং জনবহুল মহাদেশ। 2 নম্বর পয়েন্টে 4টি ইউরোপ বা 1.5খানা আফ্রিকার সঙ্গে সমান এশিয়া মহাদেশ। 3 নম্বর পয়েন্ট হলো এখানে পশ্চিম দিকে যখন সূর্য ওঠে পূর্ব দিকে তখন সূর্য অস্ত যায়। 4 নম্বর পয়েন্ট, এখানে
অনেক সুউচ্চ পর্বতশ্রেণী রয়েছে, বিরাট মালভূমি রয়েছে, বিস্তীর্ণ সমভূমি রয়েছে, তাছাড়াও আরও কিছু নদী উপত্যকা রয়েছে। আর এই ধরনের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু শুধুমাত্র এশিয়া মহাদেশে রয়েছে এবং অন্য কোনো মহাদেশে নেই, যার জন্য এটাকে আমরা কি বলবো, চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলবো। এবার দেখো এশিয়া মহাদেশের সভ্যতার জন্মক্ষেত্র এবং তার প্রাচীন সংস্কৃতির ঐতিহ্যটা কিভাবে গড়ে উঠেছে। প্রথমেই রয়েছে জাতি, ধর্ম, বর্ণ, শিল্প, সংস্কৃতি, জনগোষ্ঠী এবং জীবনযাত্রার বৈচিত্র্যে অনন্য এই মহাদেশে। খ্রিস্টজন্মের 3500 থেকে 5000 বছর আগে এশিয়ার বড় বড় নদীগুলোর উর্বর উপত্যকায় অনেকগুলো নদীমাতৃক সভ্যতার জন্ম হয়েছিল। আমরা সবাই জানি নদীমাতৃক সভ্যতা মানে হলো নদীকে কেন্দ্র করে বা নদীকে মায়ের মতো করে মনে করে যে সভ্যতা বা যে সমাজ গড়ে ওঠে তাকেই আমরা নদীমাতৃক সভ্যতা বলি। প্রাচীনকালে তখনকার মানুষ নদীকেই কিন্তু সবথেকে বেশি বাঁচার বা বাস করার জন্য উপযোগী বলে মনে করত, কারণ সেখানে প্রয়োজনীয় জল, সেই জল থেকে জীবন বা সেই জল থেকে চাষবাস, যাতায়াত সব কিছুই কিন্তু নদীর ওপর নির্ভর করেই করতে পারত। সেই জন্য তখনকার দিনে বড় বড় নদীগুলোকে কেন্দ্র করে সভ্যতা গড়ে উঠত, সেগুলোকেই বলা হয় নদীমাতৃক সভ্যতা। যেমন সিন্ধু নদের তীরে হরপ্পা, মহেঞ্জোদারো এবং সিন্ধু সভ্যতার বিকাশ হয়েছিল, যেগুলো কিন্তু এখন ভারত এবং পাকিস্তানেই দুটো দেশের মধ্যেই রয়েছে। তাছাড়াও আর কী কী হয়েছিল, টাইগ্রিস ইউফ্রেটিস নদী উপত্যকায় মেসোপটেমিয়া সভ্যতা এবং সুমের সভ্যতার উদ্ভব হয়েছিল। এগুলো বর্তমানে কোথায় রয়েছে, তুরস্ক এবং ইরাকে। তাছাড়া হোয়াংহো নদী, যেটা চীন, হোয়াংহো নদী উপত্যকায় চীন সভ্যতার আঁতুড়ঘর ছিল। হোয়াংহো নদী উপত্যকা থেকেই কিন্তু চীনের যে সভ্যতাটা সেটা গড়ে উঠেছিল। অতীতকাল থেকে আজও এশিয়ার প্রাচ্য সংস্কৃতির ধারক এবং ঐতিহ্যে সমৃদ্ধ। এবার আমরা পড়ব এশিয়া মহাদেশের প্রাকৃতিক পরিচয়, মানে এশিয়ার প্রকৃতি কীরকম, সেখানকার মাটি কীরকম, সেখানকার ভূমিরূপ কীরকম, সেইগুলো আমরা এখানে একটুখানি আলোচনা করব। এশিয়ার ভূপ্রাকৃতিক মানচিত্রটা দেখলে অবাক হতে হয়। পৃথিবীর আর কোনো মহাদেশ নেই যার মাঝখানটাতে এত পাহাড় পর্বতের সমাবেশ। পামির এবং আর্মেনীয় দুটো পর্বত গ্রন্থি থেকে খুব উঁচু উঁচু পর্বতমালা, যাদের গড় উচ্চতা 4000 মিটারেরও বেশি, তারা ছড়িয়ে গেছে নানা দিকে। এই পার্বত্য অঞ্চলটি পশ্চিমে ভূমধ্যসাগর থেকে পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আমরা ভূগোলের এই বিষয়গুলোকে না একটু সবসময় মানচিত্র থেকে দেখে দেখে পড়া অভ্যেস করব, তাহলে দেখবে তোমাদের বিষয়টা খুব সহজ লাগতে শুরু করবে। এখানে কীরকম বলা ছিল যে মাঝখানে রয়েছে দুটো পর্বত গ্রন্থি, পামির গ্রন্থি আর আর্মেনীয় গ্রন্থি। তাহলে আমরা প্রথমে খুঁজব পামির গ্রন্থি কোথায় আর আর্মেনীয় গ্রন্থি কোথায়। দেখো এখানে রয়েছে পামির গ্রন্থি আর এইখানে রয়েছে আর্মেনীয় গ্রন্থি। এই গ্রন্থিগুলো থেকে কি হয়েছে, অনেকগুলো পর্বত শ্রেণী বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। এই যে মেরুন কালারের যে চিহ্নটা দিয়ে বোঝানো রয়েছে, এগুলো হলো সব বিশাল বিশাল পর্বতমালা। এদের প্রত্যেকের নাম এখানে লিখে দেওয়া রয়েছে। তাহলে তোমরা খুব সহজেই এখান থেকে বার করতে পারবে যে পামির গ্রন্থি থেকে কোন কোন পর্বতমালাগুলো তৈরি হয়েছে। প্রথমেই দেখো আছে তিয়ানশান, আলতিনতাগ নানশান, কুনলুন, কারাকোরাম, হিমালয়, সুলেমান, হিন্দুকুশ। এই এতগুলো পর্বতমালা কোথা থেকে তৈরি হয়েছে, পামির গ্রন্থি থেকে এই 7টা পর্বতমালা বেরিয়েছে। একই রকমভাবে আর্মেনীয় গ্রন্থি থেকে দেখো পন্টি, টরাস, এলবুর্জ এবং জাগ্রস, এই 4টে পর্বতমালা আর্মেনীয় গ্রন্থি থেকে বেরিয়েছে। তাহলে এখান থেকে আমাদের খুব সহজেই আমরা বুঝতে পারলাম যে দুটো পর্বত গ্রন্থি রয়েছে, পামির গ্রন্থি এবং আর্মেনীয় গ্রন্থি। আর এই পামির গ্রন্থি থেকে যতগুলো পর্বতমালা বেরিয়েছে সেগুলো সবকটার নাম এখানে আমরা দেখতে পাচ্ছি, সেই নামগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। একই রকমভাবে আর্মেনীয় গ্রন্থি থেকেও 4টে পর্বতমালা বেরিয়েছে, সেগুলোর নামগুলো আমাদের মনে রাখতে হবে। খুব সুন্দর করে এখানে রং দিয়ে জিনিসগুলো লিখতে বলা হয়েছে তোমাকে, তুমি এখানে এগুলো খাতায় লিখে রাখতে পারো ওই মানচিত্র থেকে দেখে দেখে। তাহলে এটা গেল আমাদের পর্বতমালা। তাহলে এশিয়া মহাদেশে কটা পর্বত গ্রন্থি রয়েছে এবং সেই গ্রন্থিগুলো থেকে কী কী ধরনের কী কী পর্বতমালা বেরিয়েছে,
প্রত্যেকের নাম সেইগুলো আমরা মনে রাখবো। এরপরে আমরা আসবো এখানে কি কি মালভূমি রয়েছে। দেখো কি বলা রয়েছে, হিমালয় এবং কুনলুন পর্বতের মাঝে রয়েছে তিব্বত মালভূমি। তাহলে আমরা একটু মানচিত্রে যাই। হিমালয় আর কুয়েনলুন, হিমালয় আর কুয়েনলুনের মাঝখানে রয়েছে তিব্বত মালভূমি। দেখো এটা হলো হিমালয়, এটা হলো কুয়েনলুন। হিমালয় আর কুয়েনলুনের মাঝখানে এখানে আঁকা আছে তিব্বত মালভূমি। তাহলে এখান থেকে এই ম্যাপটা মনে রাখলেই আমরা বলতে পারবো যে তিব্বত মালভূমি কোন কোন পর্বতমালার মাঝখানে অবস্থিত, কুয়েনলুন আর হিমালয়। তারপরে আসো কি বলা আছে, তিব্বত মালভূমির উত্তর পূর্ব দিকে, তিব্বত মালভূমির কোন দিকে, উত্তর পূর্ব দিকে রয়েছে মঙ্গোলিয়া মালভূমি। তাহলে আবার আমরা মানচিত্রে দেখি, তিব্বত মালভূমির উত্তর পূর্ব দিকে রয়েছে মঙ্গোলিয়া মালভূমি। এটা আমাদের তিব্বত মালভূমি রয়েছে। আর আমি সবসময় এটা বলেছি যে এদিকটা আমাদের পূর্ব দিক হবে, আর এটা সবসময় উত্তর দিক, এটা পশ্চিম, আর নিচের দিকে হবে দক্ষিণ। তাহলে তিব্বত মালভূমির উত্তর পূর্ব মানে ঠিক এই রকম দিকটা বোঝায়। আর এই রকম দিকে দেখো এখানে রয়েছে মঙ্গোলিয়া মালভূমি। তাহলে আমরা এখান থেকে এটা দেখতে পাচ্ছি যে তিব্বত মালভূমির উত্তর পূর্ব দিকে রয়েছে মঙ্গোলিয়া মালভূমি। তাহলে এখন অবধি দুটো মালভূমি পড়লাম, একটা হলো তিব্বত মালভূমি, হিমালয় আর কুয়েনলুন পর্বতের মাঝখানে রয়েছে, আর একটা হলো এই তিব্বত মালভূমিরই উত্তর পূর্ব দিকে রয়েছে, যেটা হলো মঙ্গোলিয়া মালভূমি। এরপরে এসো পন্টিক এবং টরাস, পন্টিক এবং টরাস পর্বতশ্রেণীর মাঝখানে কি রয়েছে, আনাতোলিয়া মালভূমি। কোন কোন দুটো পর্বতশ্রেণী বলেছে, পন্টিক এবং টরাস। আমরা এর আগে কি পড়লাম, যখন পর্বত গ্রন্থি পড়েছি তখন দেখেছি যে পন্টিক এবং টরাস পর্বতশ্রেণী কোথা থেকে বেরিয়েছিল, আর্মেনীয় গ্রন্থি থেকে বেরিয়েছিল। তাহলে আমরা আবার মানচিত্রে যাই। দেখো এখানে রয়েছে পন্টিক আর এখানে রয়েছে টরাস। এই পন্টিক আর টরাসের মাঝখানে এইখানে থাকবে আনাতোলিয়া মালভূমি। তারপরে আছে আনাতোলিয়া মালভূমির দক্ষিণ দিকে লোহিত সাগর পর্যন্ত একটি বিস্তৃত এলাকা রয়েছে, এটাকে বলা হয় গ্রস্ত উপত্যকা। তাহলে এখানে আরেকটা জিনিসও আমরা পেলাম, গ্রস্ত উপত্যকা কোথায় রয়েছে, আনাতোলিয়া মালভূমির দক্ষিণ দিক থেকে একদম লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত। এই গেল আমাদের তিনটে মালভূমির ব্যাপার। তাহলে কি কি মালভূমি পড়েছি, একটা তিব্বত মালভূমি, একটা মঙ্গোলীয় মালভূমি, এবং 3 নম্বরে পড়েছি আনাতোলিয়া মালভূমি। আর এই আনাতোলিয়া মালভূমির দক্ষিণ দিক থেকে লোহিত সাগর পর্যন্ত চলে গেছে গ্রস্ত উপত্যকা। এরপরে এসো আরও কিছু কিছু মালভূমি তোমাদের এখানে দেখতে বলা হয়েছে। দক্ষিণের প্রাচীন মালভূমি, যেগুলো অনেক আগে থেকে এগুলো তৈরি হয়েছে। এই প্রাচীন মালভূমিগুলো কি, অনেক শক্ত শিলা দ্বারা গঠিত। নদীর প্রবাহের ঢাল দেখলে আমরা বুঝতে পারি যে এগুলো কোন দিক থেকে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এদের ঢালটা বয়ে গেছে। এই প্রাচীন মালভূমিগুলোর নাম কি কি, একটা হলো আরবের মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি এবং ইন্দোচীন মালভূমি। এগুলো কোন কোন দেশে অবস্থিত, আরবের মালভূমি দেখো তোমরা মানচিত্রে দেখতে পাবে, আরবের মালভূমি রয়েছে এইখানে, আরবের মালভূমি এটা হলো সৌদি আরব। তাহলে আরবের মালভূমি কোথায় রয়েছে, সৌদি আরবে। দাক্ষিণাত্য মালভূমি কোথায় রয়েছে, এটা হলো আমাদের ভারতবর্ষ। আর একটা রয়েছে ইন্দোচীন মালভূমি, এটা হলো ভিয়েতনাম। তাহলে এই তিনটে দেশে তিনটে মালভূমি আমরা পেয়ে গেলাম। এগুলো হলো এই তিনটে প্রাচীন মালভূমি, এরা শক্ত শিলা দ্বারা গঠিত। এরপরে আসবো সমভূমি অঞ্চল। মধ্যভাগের পার্বত্য অঞ্চলে একটা বিশাল বড় সমতল ভূমি রয়েছে। এশিয়ার উত্তরের এই সমভূমিটা হলো পৃথিবীর বৃহত্তম সমভূমি। সমভূমির মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীগুলির প্রবাহ দেখে আমরা বুঝতে পারি যে এই অঞ্চলটা দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিকে ঢালু। তাহলে এইখানের যে সমভূমি অঞ্চলটা সেটা ঢালটা কোন দিকে, দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিকে এটা ঢালু হয়ে গিয়েছে। এই উত্তরের বিশাল সমভূমিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি 3টি ভাগ, একটা হলো তুরানের নিম্নভূমি, একটা হলো সাইবেরিয়ার সমভূমি, আর একটা হলো পূর্বের উচ্চভূমি বা সিল্ড সমভূমি। তুরানের নিম্নভূমি সম্পর্কে আমরা একটু পড়ব। তুরানের নিম্নভূমিটা ঠিক কোথায়, উত্তরের সমভূমির দক্ষিণ পশ্চিমে কাস্পিয়ান সাগর এবং আরল সাগরের চারিদিকে এই নিম্নভূমিটা তুরানের নিম্নভূমি নামে পরিচিত। কোন দিকে রয়েছে তাহলে এটা, কাস্পিয়ান সাগর কোন দিকে পড়েছি আমরা, এশিয়া মহাদেশের পশ্চিম দিকে আমরা পড়েছি কাস্পিয়ান সাগর। ওই দক্ষিণ পশ্চিম দিকে কাস্পিয়ান সাগর আর আরল সাগরের চারিদিকে কি অবস্থিত, তুরানের নিম্ন সমভূমি অবস্থিত। 2 নম্বরে রয়েছে দেখো সাইবেরিয়ার সমভূমি। সাইবেরিয়ার সমভূমি কোথায়,
এটা হলো একদম এশিয়া মহাদেশের উত্তর দিকে। এশিয়া মহাদেশের উত্তরে 3টি নদী রয়েছে, ওব, ইনিসি এবং লেনা। এই 3টি নদী ক্রমাগত পলি সঞ্চয়ের ফলে বা হিমবাহের কাজের ফলে এই সমভূমিটাতে পরিণত হয়েছে। আর এই সমভূমিটাতে মাঝে মাঝেই কী হয়, বন্যা হয়। 3 নম্বরে রয়েছে পূর্বের উচ্চভূমি বা সিল্ট সমভূমি। এটা কি হয়, এই সমভূমিটার উত্তর পূর্ব দিকে প্রাচীন মালভূমিগুলো ক্ষয়ে যাওয়ার ফলে এই সমভূমিটা তৈরি হয়েছে, সেই জন্য এটাকে বলা হয় সিল্ট সমভূমি। তাছাড়াও এই মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে কতগুলো নদী রয়েছে এবং তাদের পলি জমে গিয়েও বেশ কিছু সমভূমি তৈরি হয়েছে, যেমন উত্তর চীন সমভূমি, সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি এবং মেসোপটেমিয়া সমভূমি। তাহলে এখানে অনেকগুলো সমভূমি অঞ্চল আমরা এখানে পড়লাম। 1 নম্বর কি, তুরানের নিম্নভূমি, সাইবেরিয়ার সমভূমি এবং পূর্বের উচ্চভূমি। তুরানের নিম্নভূমি কোন দিকে আছে? এশিয়া মহাদেশের পশ্চিম দিকে কাস্পিয়ান সাগর এবং আরল সাগরের চারিদিকে অবস্থিত। সাইবেরিয়ার সমভূমি হলো এশিয়া মহাদেশের উত্তর দিকে অবস্থিত, যেটা ওব, ইনিসি এবং লেনা এই 3টি নদীর পলি সঞ্চয়ের ফলে এবং হিমবাহের কার্যের ফলে এই সমভূমিটা তৈরি হয়েছে। আর পূর্বের উচ্চভূমি বা সিল্ট সমভূমি সেটা হলো উত্তর পূর্ব দিকে রয়েছে। এটা প্রাচীন মালভূমিগুলো ক্ষয়ে যাওয়ার ফলে সৃষ্টি হয়েছে। তাছাড়াও দক্ষিণ পূর্ব দিকে আরও কতগুলো নদী রয়েছে এবং সেই নদীগুলোর পলি জমে গিয়েও কিন্তু বেশ কিছু সমভূমি তৈরি হয়েছে, যেমন উত্তর চীন সমভূমি, সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র যেটা বৃহত্তম সমভূমি, আর একটা হলো মেসোপটেমিয়া সমভূমি। তাহলে 3টে জিনিস আমরা এখানে পড়ে নিলাম, একটা হলো পর্বত, তারপরে হলো মালভূমি, তারপরে হলো সমভূমি। আর কি কি রয়েছে? এছাড়াও আরও কিছু দ্বীপ এবং দ্বীপপুঞ্জ এখানে রয়েছে। এশিয়ার দক্ষিণ এবং পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের ওপর বেশ কতগুলো দ্বীপ আর দ্বীপপুঞ্জ রয়েছে, যেমন জাপানের দ্বীপসমূহ, ইন্দোনেশিয়ার দ্বীপসমূহ, কিউরাইল দ্বীপসমূহ এবং ফিলিপাইন দ্বীপসমূহ। তাহলে দ্বীপগুলো একবার আমরা মানচিত্রে দেখে নেব কি কি দ্বীপগুলো রয়েছে। তাহলে দেখো, জাপানে পড়েছে, এটা হলো আমাদের প্রশান্ত মহাসাগর এদিকে, এখানে রয়েছে, এগুলো হলো দ্বীপ আর দ্বীপপুঞ্জ। এখানে রয়েছে এদিকে জাপান সাগর, এখানে কিছু দ্বীপ দ্বীপপুঞ্জ রয়েছে, এখানে এদিকে ফিলিপাইন্স রয়েছে, এখানে ইন্দোনেশিয়া রয়েছে। এরকম করে করে অনেকগুলো দ্বীপ আর দ্বীপপুঞ্জ এখানে ছোট ছোট গড়ে উঠেছে। তাহলে এই অধ্যায়ে আমরা এইটুকু অংশের মধ্যে কি কি পড়লাম? এশিয়া মহাদেশের পার্বত্য অঞ্চল, এশিয়া মহাদেশের মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল, দ্বীপ এবং দ্বীপপুঞ্জ। পরের ভিডিওতে আমরা পড়ব এশিয়া মহাদেশের নদ নদী।